আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। অষ্টমবারের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইতিমধ্যেই অর্থমন্ত্রকে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এরপর বাজেটের অনুমোদন নিতে যাবেন রাষ্ট্রপতি ভবনে। বেশ কিছু প্রশ্ন। সুরাহা মিলবে কি আয়করে? কর্মসংস্থানে কি দিশা দেখাবে মোদী সরকার? আম জনতার আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ হবে নির্মলার বাজেটে? দেশবাসীর চোখ রয়েছে। মূল্যবৃদ্ধির জেরে জেরবার আমজনতা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে কি দাওয়াই থাকবে বাজেটে? রেলের স্বাস্থ্য ফেরাতে নতুন কি ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী? এবারের বাজেটে বাংলার ঝুলিতে কি আসে সেদিকেও নজর। এই বাজেটে যে সমস্ত প্রশ্ন এখনো পর্যন্ত রয়েছে আপনারা গ্রাফিক্স প্লেটে এই মুহূর্তে দেখছেন। 2025-26 অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার নিম্নমুখী হওয়ার ইঙ্গিত কেন্দ্রের আর্থিক সমীক্ষায়। আগামী অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার 6.3 থেকে 6.8% মধ্যে থাকতে পারে। স্লথ হতে পারে আর্থিক বৃদ্ধির গতি। আন্তর্জাতিক ক্ষেত্রে চাহিদা কম থাকায় শিল্পোৎপাদন কমেছে। নির্মলা সীতারামনের পেশ করা আর্থিক সমীক্ষায় তেমনই উল্লেখ রয়েছে। অন্যদিকে খাদ্যপণ্যে উদ্বেগজনক পরিস্থিতির কথা স্বীকার করা হয়েছে সমীক্ষার রিপোর্টে। বিশেষ নজর থাকছে আজকের এই বাজেটে। আজ এই বাজেট থেকে মধ্যবিত্তের কি আশা আকাঙ্ক্ষা একবার তাদের মুখ থেকে শোনাও। প্রধানমন্ত্রী নিজে আশ্বাস দিয়েছেন যে মধ্যবিত্তদের মাথায় হাত রাখতে পারেন লক্ষ্মী দেবী। আদতে সত্যি কি মধ্যবিত্তদের কোনো আশা পূর্ণ হবে? বাজেট পেশের ঠিক আগে মধ্যবিত্তরা কি মনে করছেন, কি মনে হচ্ছে এবার কি লক্ষ্মী সত্যি সত্যি মাথায় হাত রাখবেন মধ্যবিত্তদের? বড় কিছু আশা করা মুশকিল। প্রত্যেক বছরই আশা অনেক থাকে, কিন্তু আশা তো অপূর্ণই থেকে যায়। এবারে বড় আশা হচ্ছে ইনকাম ট্যাক্সের উপরে একটা বড় রকমের কিছু পরিবর্তন আসবে, যেটা সাধারণ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের জন্য যারা আমাদের মতো মানে সাধারণ চাকুরিজীবী তাদের পক্ষে সেটা উপকার আছে বলেই মনে হয়। দাম তো কমা উচিত। হ্যাঁ, এত দীর্ঘদিন ধরে যা সরকার চালাচ্ছে, হ্যাঁ, এতে আমরা এখন রিটায়ার করেছি। রিটায়ার করার পরে এখন তো মানে সব কিছু মনে হচ্ছে বেশি বেশি। আশা করছি না, প্রত্যেকবার এটা মনে মনে ভাবি, কিন্তু হয় না আলটিমেটলি। কারণ নির্মলা সীতারামন যেভাবে চালাচ্ছেন, দেখা যাক কি হয়, লেটস সি। আর জিনিসপত্রের দাম সেটা কমবে বা ট্রেনে ভাড়ার দিকে কিছু? অ্যাটলিস্ট আমাদের তো তেলের দামটা কমা উচিত, যেটা কমলে সব কিছুটাই কমবে। যদি সেখানে কিছু হয়, ডিজেলের দামটা যদি কমায় তাহলেও তো আমাদের অনেক সুবিধা হয়। দেখা যাক। মধ্যবিত্তরা ভাবছেন যে এরকম হলে ভালো হয়। তাদের দিকে যদি তাকানো হয়, বিশেষত করের ক্ষেত্রে যদি কিছুটা হলেও ছাড় পাওয়া যায় তাহলেই সত্যি লক্ষ্মী লাভ হবে। তবে খুব একটা বেশি প্রত্যাশা করছেন না মধ্যবিত্তরা। ক্যামেরা সমর দাসের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। মধ্যবিত্তের আশা আকাঙ্ক্ষা কি রয়েছে আজকে এই বাজেটে, অবশ্যই সেদিকে আমাদের নজর রয়েছে। অন্যদিকে আয়করে কতটা কি ছাড় মিলতে পারে সেদিকেও নজর রয়েছে। আপনাদের একবার শোনাবো তাদের মুখ থেকেই, তারা কি ভাবছেন, তাদের কি আশা আকাঙ্ক্ষা রয়েছে, তাদের মুখ থেকেই শোনাবো। সংসারের খরচ জোগাতে যে ইনভেস্টমেন্টের কথা ভাববো সেটা সম্ভব হচ্ছে না। আমাদের দিদিমণি যা দেখাচ্ছেন খেলা, তাতে করে আমাদের আর ওষুধ খাওয়ার পয়সাটাও জুটবে কিনা ভাবতে হচ্ছে। কম স্পানে যে সমস্ত সেভিংসগুলো থাকে তাতে আমরা প্রতিনিয়তই সুদের উপরেই আমাদের বেশিরভাগ নির্ভর করতে হয়। তাহলে কম স্পানের যে সেভিংসগুলো আছে তাতে ইন্টারেস্ট যদি বেশি হয় তাহলে আমাদেরই ভালো। এছাড়া নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রের দাম সেগুলো যদি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে, খুব বেশি বৃদ্ধি না ঘটে, সেটাও একটা ভালো দিক। সব থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো যদি কমানো হতো তো ভালো হতো। সুদের হার স্বল্প সঞ্চয়, সুদের হারটা যেন বাড়ে, অবশ্যই বাড়া দরকার, নাহলে সাধারণ মানুষের যা রোজগার তাতে চালানো খুব প্রবলেম।
আমরা নতুন কিছু আশা করছি, যে মহিলারা যেভাবে পেছিয়ে আছে বা আগামী দিনে পুরুষ শাসিত সমাজে মহিলারা যেন আরও ভালো কিছু অপরচুনিটি পায় এবং আমরা সাধারণ নাগরিক যারা আছি তারা যেন ভালো কিছু পায়, ওনার কাছে আমরা এটা আশা করছি। নারী সুরক্ষার ব্যাপারে আমরা চাইছি, আমি একটা সাধারণ মানুষ হয়ে আমি চাই যে নারীর জন্য যেন আরও এমন কিছু ব্যবস্থা করা হয়, যেন নারীদের জন্য সুরক্ষিত যেন আরও কিছু ব্যবস্থা করা হয়। সেটা হলে আমাদের দেশের এবং আমাদের পশ্চিমবঙ্গের অনেক উপকার হবে। সাধারণ নাগরিক এক্সপেকটেশন হচ্ছে যে যাতে জিনিসপত্রের দাম কমে। লোকাল ট্রেনে এক্সপ্রেসের ভাড়া নেওয়া হচ্ছে, তার থেকে মানুষ ঠিকমতো পাচ্ছে না। তারপর ট্রেনে ঠিকমতো সুরক্ষা নেই, এত অ্যাক্সিডেন্ট হচ্ছে, অ্যাক্সিডেন্ট থেকে যাতে কিভাবে রক্ষা পাওয়া যায়। সমস্ত কিছু যে পরিস্থিতি চলছে এখন, হ্যাঁ, মানুষের আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, সঞ্চয় করার কোনো জায়গা নেই। ব্যাংকে টাকা রাখছে, সেখানেও সুদ কমে যাচ্ছে। তারপরে ধরুন যে ওষুধপত্রের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম দিনের পর দিন বাড়ছে, এই জিনিসগুলো সরকার যদি একটু দেখতো আমার মনে হয় খুব ভালো হয়। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার কথা আপনারা শুনলেন। বণিক সভার কর্তারা কি বলছেন তারা সেটা আপনাদের শোনাবো, পাশাপাশি আয়কর বিশেষজ্ঞরা কি ভাবছেন, কি বলছেন তারা, পরপর শোনাই আপনাদের। एमएसएमई के বাড়ানোর জন্য প্লাস ম্যানুফ্যাকচারিং কে বাড়ানোর জন্য ইন্ডিয়াকে কাজ করতেই হবে, এর কোনো অল্টারনেটিভ নেই। এটার কি করে কাজ হবে? এক্ষুনি দরকার আছে ডিরেগুলেশন অ্যান্ড সিম্পলিফিকেশন। ইনসেন্টিভস আসছে, ওটাও এতগুলো প্রসিডিওরাল কমপ্লিকেশনস থাকছে, কেউ নিতেই চাইছে না, তার জন্যই অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। তো এই বাজেটে অনেক এক্সপেকটেশন আছে সরকার থেকে কি যা একটা তো ইনসেন্টিভ দিতে হবে ফর গ্রোথ অফ ম্যানুফ্যাকচারিং, সেকেন্ড ওই ইনসেন্টিভটাকে অনেকটা সিম্পলিফাই করতে হবে, ডিরেগুলেশন করতে হবে, এইটা এক্সপেকটেশন। স্বাস্থ্য বিমা হলো মানুষের শরীর, আগে মানুষ বাঁচলে তারপর সে ইনভেস্টমেন্টে যাবে, তার পেটে খাবে তবে। এবার তাতে জিএসটি দিতে লোকে নুন আনতে পান্তা ফোড়ার মতো অবস্থা। কিছু যদি সরকার সেভিংসমূলক কোনো প্রত্যাশা বাজেটে আসা জাগায়, তাহলে কী হবে? সেই টাকাটা ইনডাইরেক্টলি চলে আসবে ক্যাপিটাল মার্কেটে, মানুষের হাতে ক্রয় ক্ষমতা বাড়বে। রিসেন্টলি রঘুরামনজি বলেছিলেন মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে হবে। একটা এখন যা দেখা যাচ্ছে দিনমজুর প্রচণ্ড, তার দৈনিক মজুরি প্রচণ্ড কম পাচ্ছে, তা সে খাবে না সে মার্কেটে ইনভেস্ট করবে না তার তোমার কী বলে সংসার চালাবে। এই জিনিসগুলো সরকারকে কিন্তু দেখতে হবে। মধ্যবিত্তর আর দারিদ্রতার ভেতর যে একটা সাম্য আনতে হবে, সেটা যদি বাজেটে প্রকাশ পায় তাহলে এই বাজেটে শেয়ার মার্কেট আবার সাংঘাতিক জায়গায় ইন্ডেক্সটা আবার 80-তে চলে যাবে। ইন্ডিভিজুয়াল ট্যাক্সের যে রেশিওটা সেটা খুব ভালো হয়ে গেছে, প্রায় টোটাল ট্যাক্স কালেকশনের 29% আমাদের ইন্ডিভিজুয়াল ট্যাক্স কালেকশন, সেটা খুব ভালো। যেটা গভর্নমেন্ট চাইছে সেটা হচ্ছে যে ট্যাক্স স্ল্যাবটাকে খুব বেশি চেঞ্জ না করে ট্যাক্স বেসটাকে আরও ব্রড করতে, যাতে আরও বেশি লোক ট্যাক্স দেয়। হয়তো সামান্য কিছু স্ল্যাবের এদিক ওদিক হতে পারে, কিন্তু আমার মনে হয় না খুব বেশি কিছু এক্সপেকটেশন রাখা উচিত। তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, অষ্টমবারের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইতিমধ্যেই অর্থমন্ত্রকে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এরপর বাজেটের অনুমোদন নিতে যাবেন রাষ্ট্রপতি ভবনে। সংসদে ফিরে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন নির্মলা। বাজেটে অনুমোদন দেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সকাল 11টায় সংসদে বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। ইতিমধ্যেই তিনি অর্থমন্ত্রকে পৌঁছে গিয়েছেন। বেশ কিছু প্রশ্ন রয়েছে, প্রশ্নের উত্তরের অপেক্ষায় আমরা রয়েছি। এখান থেকে বেরিয়ে এবার তিনি রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দেবেন কিছুক্ষণের মধ্যেই। ইতিমধ্যেই তিনি সেখানে পৌঁছে গিয়েছেন। আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তিনি অষ্টমবারের জন্য বাজেট পেশ করবেন। ইতিমধ্যেই অর্থমন্ত্রকে তিনি পৌঁছে গিয়েছেন, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি এই মুহূর্তে। এরপর বাজেটের অনুমোদন নিতে রাষ্ট্রপতি ভবনে তিনি যাবেন। ইতিমধ্যে তিনি রওনাও দিয়ে দিয়েছেন। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, সংসদে ফিরে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন নির্মলা। বাজেটে অনুমোদন দেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আজ সকাল 11টায় সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়করে কি সুরাহা মিলবে প্রশ্ন রয়েছে। কর্মসংস্থানে কি নতুন দিশা দেখায় মোদী সরকার, সেদিকে তাকিয়ে আমজনতার আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ হবে নির্মলাল বাজেটে, তাই চোখ দেশবাসীর। মূল্যবৃদ্ধির জেরে
নাবিশ্বাস আমজনতার, সেক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আদৌ কমবে কিনা বা কমাতে কি দেওয়াই থাকবে বাজেটে, সেদিকে অবশ্যই নজর রয়েছে। রেলের স্বাস্থ্য ফেরাতে নতুন কি ঘোষণা হতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে, সেদিকে অবশ্যই নজর রয়েছে। বাংলার ঝুলিতে কি আসতে পারে সেদিকেও নজর রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুকান্ত মজুমদার, তাদের কিছু বক্তব্য আমাদের কাছে রয়েছে, আপনাদের শোনাই। বাজেট মানে তো এটা উদ্যোগপতিদের বাজেট। গত 10 বছরে বড় লোক আরো বড় লোক হয়েছে, ধনীরা আরো ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে। বাজেট নিয়ে আমার কোনো আশা নেই এই সরকার যতদিন আছে। এরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, গরিব, কৃষক, শ্রমিক, এসসি, এসটি, ওবিসি, তফসিলি জাতি, উপজাতি, ছাত্র, যুবক, কারোর জন্য কিছু করুন। জনবিরোধী সরকারের কিছু আশা করা। বাজেট মানে তো এটা Nirmala Sitharaman's অষ্টম বাজেট। We particularly focus on employment, skilling and the middle class. সুরাহা মিলবে আয়করে, কর্মসংস্থানে কোন দিশা, ফের চাঙ্গা হবে শেয়ার বাজার, মিটবে আম আদমির আশা আকাঙ্ক্ষা, পশ্চিমবঙ্গের প্রাপ্তি অপ্রাপ্তি, বিশেষজ্ঞদের বিশ্লেষণ। বাজেট 2025 আজ দিনভর TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়। অবশ্যই দিনভর সেদিকে আমাদের নজর থাকবে। আরো একবার বলি আপনাদের, আজ তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। অষ্টমবারের জন্য বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইতিমধ্যেই অর্থমন্ত্রকে তিনি পৌঁছে গিয়েছেন, কিছুক্ষণ আগে সেই ছবি আপনাদের দেখালাম। এরপর বাজেটের অনুমোদন নিতে তিনি রাষ্ট্রপতি ভবনে যাবেন, ইতিমধ্যেই সেখানে রওনা দিয়ে দিয়েছেন। এরপর সংসদে ফিরে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন নির্মলা। বাজেটে অনুমোদন দেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সকাল 11টায় সংসদে বাজেট পেশ করবেন নির্মলা। তার আগে এখনো পর্যন্ত আর কি খবর রয়েছে এই সংক্রান্ত, যে সমস্ত প্রশ্ন রয়েছে আমজনতা, তা তো সময়ের সঙ্গে সঙ্গে উত্তর মিলবে আজ 11টার পর থেকে। কিন্তু তার আগে এখনো পর্যন্ত কিছু আপডেট আমি জেনে নিই আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, এখনো পর্যন্ত রাজনৈতিক মহল তারা গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্য এবং ইকোনমিক সার্ভে থেকে যে ইঙ্গিত দেওয়া হয়েছে তার ওপরেই বাজেট কি হতে পারে সেই বিষয়ে একটা মোটামুটি ভাবে ধারণা করার চেষ্টা করা হচ্ছে। গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্যে গরিব এবং মধ্যবিত্তের উপরে জোর দিয়েছেন এবং তিনি বলেছেন যে গরিব এবং মধ্যবিত্তের উপর মা লক্ষ্মীর কৃপা থাকুক এই প্রার্থনা তিনি করেন। ফলত এক্ষেত্রে নির্মলা সীতারামন তিনি কৃপা করবেন কিনা এই প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই দাবি করা হয়েছে যে আয়করে ছাড় দেওয়া হোক এবং এটা কিন্তু আপামর মধ্যবিত্তের দেশব্যাপী দাবি। ফলত সেই দাবির ক্ষেত্রে নির্মলা সীতারামন কি ভাবছেন সেটা গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি মহিলা সশক্তিকরণের উপর জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী। গতকাল যে ইকোনমিক সার্ভে রিপোর্ট বেরিয়েছে সেখানে ডিরেগুলেশন এবং রিফর্মসের উপর সব থেকে বেশি জোর দেওয়া হয়েছে। অর্থাৎ গত কয়েক বছর ধরে কোভিড পরবর্তী ক্ষেত্রে দেখা গিয়েছে যে যথেষ্ট আয় বেড়েছে বিভিন্ন সংস্থাগুলির, কর্পোরেট সংস্থাগুলির, কিন্তু 2019-এর বাজেটে যেভাবে বিভিন্ন ট্যাক্স ছাড় দেওয়া হয়েছে, যেভাবে বিভিন্ন ক্ষেত্রে আগে যে করের বোঝা ছিল সেক্ষেত্রে এবং রেগুলেশনের ক্ষেত্রে যে ছাড় দেওয়া হয়েছে তার কিন্তু লাভ কোনোভাবেই দেশের আর্থিক ক্ষেত্রে আসেনি। ফলত স্বাভাবিকভাবেই এবারে কোনো রকম চেঞ্জ আসে কিনা, অর্থাৎ আরো বেশি করে বিনিয়োগ বাড়ে কিনা, কর্পোরেট সেক্টর এগিয়ে আসে কিনা, নজর থাকবে সেদিকে এবং সেক্ষেত্রে কি পথ প্রশস্ত করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, আমাদের নজর থাকবে সেদিকেই। একেবারে আরো একটা বিষয়, যেহেতু এক্ষেত্রে প্রত্যেকবারই রাজ্যের ঝুলিতে কি মিলবে, কারণ এবার যেহেতু মহিলা সুরক্ষা, তাদের উন্নয়নের জন্য বাড়তি নজর পাওয়া যাবে, সেদিকে বিশেষ ফোকাস থাকবে। সেক্ষেত্রে রাজ্যের ঝুলিতে কি মিলবে, এটা সমন্বয় সাধিত হবে কিনা সেই দিকটাও নজর রয়েছে অবশ্যই। কিন্তু বারবার ধরে তৃণমূল কংগ্রেস করছে, বিজেপির তরফ থেকে বক্তব্য যে একদিক থেকে যেহেতু এটা দেশের বাজেট, ফলত সার্বিক চিন্তা ভাবনা থেকেই বাজেট পেশ করা হয়। দ্বিতীয়ত, গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে যে ক্ষেত্রগুলিতে কেন্দ্রীয় সরকারের বিনিয়োগ প্রয়োজন, যেমন রেল, যেমন মেট্রো রেল বা যে সমস্ত কেন্দ্রীয় ইউনিভার্সিটি রয়েছে বা কেন্দ্রীয় সরকারের অন্যান্য ক্ষেত্র, গতকাল বিজেপি সভাপতি দাবি করেছেন যে সময় ইউপিএ গভর্নমেন্ট ছিল সেই সময়ের তুলনায় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ যথেষ্ট বেড়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেস সেই দাবিকে কোনোভাবেই তারা মানছে না
এবারে নতুন করে কি কি করা হয় এবং বিশেষত বকেয়ার যে কথা বলা হয়েছে, অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উন্নয়ন কেন্দ্রীয় প্রকল্পে কিছুটা ফ্লপ, সেক্ষেত্রে বারবার ধরে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ যে তারা সহযোগিতা করে না বা তারা বাস্তবায়ন করে না বলেই সেই প্রকল্প চলছে না। কিন্তু কেন্দ্রীয় সরকার এবার নতুন করে কোনো কিছু ভাবনা ভাবে কিনা আমাদের নজর থাকবে সেদিকে। একদমই তুমি অবশ্যই সেদিকে নজর থাকবে, কারণ আমরা জানি বাজেট মানে একটা ভারসাম্য রক্ষা এবং সেক্ষেত্রে আয় ব্যয়ের হিসেব, তার একটা সমন্বয় সাধন ইত্যাদি, সেই জায়গা থেকে বরাদ্দ এবং ব্যয় কতটা কি আসে এবং এখনো পর্যন্ত যে সমস্ত প্রজেক্ট বা প্রকল্পের কথা এবং এ রাজ্যের ঝুলিতে কি কি আসে সেই দিকে অবশ্যই নজর থাকবে। কিন্তু এ রাজ্যের সাধারণ মানুষ তাদের আশা আকাঙ্ক্ষার কথা কিন্তু আমাদের বারবার জানাচ্ছেন। এরকমই বেশ কিছু মানুষ, বেশ কিছু আমজনতার বক্তব্য আপনাদের শোনাবো। আমাদের রেগুলার যেগুলো ইউজেজ হয়, আমরা যেগুলো প্রত্যেক দিন ব্যবহার করি, সেগুলোর দাম কি কমবে? আমার এটা একটা মানে আমাদের বাড়িতে, মধ্যবিত্ত বাড়িতে এটা বড় প্রশ্ন। মধ্যবিত্তর পকেটে চাপ কমতে চলেছে এরকম এজেন্ডা তো উনি প্রধানমন্ত্রী হওয়া থাকাকালীন কোনোদিনই এমন এজেন্ডাটা নেননি। ফলে এই বাজেটেও আশা করছি না যে মধ্যবিত্তের পকেটের চাপ কমতে চলেছে। 19-20 যেটা হবে আইওয়াশ হবে, কিন্তু বাজেটে নতুন কিছু আশা রাখছি না। দেয়ার লট অফ আনপেড লেবার, ধরো আমরা বাড়িতেও যখন কাজ করি, দেয়ার লট অফ পার্ট যেগুলো আমাদের মানে ইয়ের ভেতরে, মাইনের ভেতরে কি টাকার ভেতরে সেই হিসেবে চলে না। সেখানে মহিলা যেখানে ফাইন্যান্স মিনিস্টার, আমরা কিছু আশা রাখতে পারি যে মহিলাদের মানে কি উইমেন ওরিয়েন্টেড একটা বাজেট হয়তো এবার হলেও হতে পারে। সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা আমি মনে করবো মহিলাদের এডুকেশন, সিকিউরিটি, দেয়ার বেসিক মানে হাইজিন প্রোডাক্টসের উপর আমার মনে হয় অনেক বেশি ফোকাস করা উচিত। হেলথের ব্যাপারে যা খরচা বেড়েছে আর কি, সেটা সাধারণ মানুষের পক্ষে, বিশেষ করে রিটায়ার্ড পার্সনদের পক্ষে এটা অ্যাফোর্ড করা উইদাউট হেলথ ইন্স্যুরেন্স এটা সম্ভব নয় আর কি। হ্যাঁ, এখন সেই প্রিমিয়ামের খরচ যদি নাগালের বাইরে চলে যায় রিটায়ার্ড পার্সন, তাহলে তো এই যে মানে পলিসি, হেলথ ইন্স্যুরেন্স পলিসি, এটা তো করার কোনো যুক্তিকতাই থাকলো, মানুষ তো করতেই পারবে না। আমি এক্সপেক্ট করবো যাতে লোকের